বলো ওস্তাদ, তুমি আমায় সুপার হিরো মতন কেরাম বাঁচালে? চুপ! বকুলের জন্যই তো হলো এই অ্যাক্সিডেন্টটা। সত্যিটা না বলে তুমি অন্যভাবে কথাটা বলছো, তাই না? তুই কি তোর নিজের ছেলে ব্যাপারে যথেষ্ট সাবধানী? আর না বকুল, এসব ছোটখাটো বিষয় নিয়ে আর তোমাকে আমি জব্দ করার চেষ্টা করব না। এবার বড় চাল চালবো। যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে তোমার ছেলে প্রাণ বাঁচালো, আর তুমি অ্যাক্সিডেন্টে পুরো দায়টা তার উপর চাপিয়ে দিলে। এর কারণ কি রোশনি? না না, চুপ করে থাকলে হবে না, সবার সামনে বলতে হবে যে কেন তুমি বকুলের নামে মিথ্যে কথা বলেছো। বকুলের নামে সবার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে তুমি কি লাভ করতে চাইছো? কাকু থাক না, মানে যা হওয়ার তো হয়েই গেছে। বকুল, দাদাকে কথা বলতে দাও। চুপ করে আছো কেন? জবাব দাও। তুমি একটু বসো, একটু শান্ত হয়ে বসো, তোমার শরীরটা ভালো না। শরীর কি করে ভালো থাকবে অঞ্জলি? আমার ছেলে, যাকে নিয়ে আমি গর্ব করতাম, সে কতগুলো মিথ্যেকে সত্যি বলে ধরে নিয়ে নিজের স্ত্রীকে ঘর থেকে বার করে দেয়। আমার একমাত্র মেয়ে এতই অকৃতজ্ঞ যে মেয়ে তার ছেলে প্রাণ বাঁচালো তাকেই মিথ্যে অপবাদ দেয়। আমাদের সন্তানদের এই শিক্ষা দিয়েছি আমরা অঞ্জলি। ছি 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 ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। সবার সামনে আমি অপমানিত হচ্ছি, তাতে তোমার খুব ভালো লাগছে না? রোশনি, আমি সত্যি কষ্ট পেয়েছি। তুই আমার বোন, তোর মন এত নিচু আমি জানতাম না রে, সত্যি জানতাম না। ও, আমার মন নিচু আর বকুলের মন খুব বড়। বাবা, রতনদা বললো আপনি আমাকে ডেকেছেন। আমি ওই ডাব্বুর জামা কাপড় চেঞ্জ করাচ্ছিলাম। সারাদিন তুমি বাড়িতে কি করো? বলে বলে ঘুমাও নাকি? তুমি থাকতেও কেন রোশনিকে রোজ যেতে হয় ডাব্বুকে স্কুল থেকে আনার জন্য? তুমি বাড়িতে আসো অথচ বকুলকে যেতে হচ্ছে ঋষির ওষুধ আনতে। কেন? কি রাজকার্যটা করো তুমি বাড়িতে বসে? তোমাদের বাবা মা হওয়ার কোনো অধিকার নেই। 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে, তাকেও চোখে চোখে রাখতে পারো না। কতবার তোকে বলেছি বলতো, রাস্তাঘাটে চলাফেরা করার সময় মোবাইলটা কানে নিবি না। আর কবে শিক্ষা হবে তোদের আমি জানি না। এদের কোনোদিনই শিক্ষা হবে না অঞ্জলি। এই উল্টো পাল্টা খেয়ে ডাব্বুর শরীর খারাপ হয়, এই ডাব্বুর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আর দুবারই এই মেয়েটা, এই বকুল ওদের ছেলেকে বাঁচায়। তারপর সেই বকুলের উপরই তোমরা মিথ্যে দোষারোপ করো। আচ্ছা সৌরভ, তুমি নাকি আমাদের বাড়ির ব্যবসায় যোগ দিতে চাও। তোমার বউকে দিয়ে আর্জি জানিয়েছো, তুমি নিজে বলেছো, কিন্তু তারপরেও তোমাকে আমাদের কোম্পানিতে নিইনি কেন জানো? কারণ তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। যে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে পড়ে থাকে খরচামাই হয়ে, যে বড় সংসার তো দূরের কথা, নিজের বউ ছেলের দায়িত্ব নিতে অক্ষম, সে নেবে অত বড় কোম্পানির দায়িত্ব। এত অপমান সব তোমার জন্য বকুল। তুমি কি ভেবেছ আমি সব ভুলে যাব? কাকু বলছি, তুমি শান্ত হও না, চুপ করো। তুই কি রে? হ্যাঁ, কি দিয়ে গড়া তুই?
ছোট বৌদি, তুমি তো প্রথমেই সবটা বলতে পারতে, বলো? তাহলে তো এত কথা উঠতো না। আর ডাব্বু সবটা বলে দেওয়ার পরও তুমি চুপ কেন ছিলে বলো তো? আর দিভাইকে কেন তুমি সুযোগ দিলে মিথ্যে কথা বলার? তুমি প্রথমে প্রতিবাদ করতে পারলে না? ঈশা, তুই ছোট তো, তুই সবটা বুঝতে পারবি না মা। আমি বুঝতে পেরেছি কেন বকুল সত্যিটা বলেনি। ডাব্বুর সামনে ডাব্বুর মাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায়নি। বকুল অশান্তি এড়াতে কখনো কখনো চুপ করে থাকা উচিত, আমি জানি। কিন্তু সেই চুপ করে থাকাটা যদি কোনো মিথ্যেকে প্রশ্রয় দেয়, তাহলে চুপ করে থাকাটা অনুচিত। সব সময় এরকম মহান হওয়ার যে কি দরকার জানি না। আমি চাই না ডাব্বুর কোনো ক্ষতি হোক, শারীরিকভাবে বা মানসিকভাবে। আমি কখনো চাই না যে আমাদের ডাব্বু কষ্ট পাক। আমি জানি না এটা শোনার পরও এরা এর থেকে কি শিক্ষা নেবে। যাই হোক, এই রোহন, হ্যাঁ বাবা। বলছি ডাক্তারবাবুকে একটা ফোন করে দেখ না, আর আসছে কত দেরি। হ্যাঁ মা, আমার মনে হয় বারাসাতে একবার ফোন করে দিলে ভালো হয়। ওনারা নিশ্চয়ই চিন্তা করছেন। ডাক্তার কাকু বলছি, আপনি আগে নিজে একটু ডাব্বুকে দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে ও তো বাচ্চা মানুষ, ও তো নিজেও বুঝতে পারছে না হয়তো ওর কোথায় লেগেছে। ডাব্বুর থেকে আপনার বেশি লেগেছে, তাই ডাক্তার কাকুকেই দেখতে দিন। চুপ করে বসে থাকুন। ফোলা আছে, ব্যথা আছে একটু। শুনলাম শাড়ি জড়িয়ে পড়ে গেছো। হ্যাঁ, ব্যথা আছে? কাল একটা এক্সরে করতে হবে। এক্সরে রিপোর্টটা আসলে পরে আমি ব্যবস্থা নেব। আর 24 ঘন্টা বাদে ব্যথার জায়গায় নিয়মিত ঠান্ডা গরম জলে সেক দিতে হবে। এই যে ঠান্ডা আর গরম জল দেখছেন, হাতটা নিন, একবার ঠান্ডা জলে একবার গরম জলে চোবান। এইভাবে ঠান্ডা গরম করুন, হাতে সেক দিন, দেখবেন ব্যথা অনেক কমে গেছে। পা ভাঙেনি শিওর, তবে রাতের দিকে ব্যথা বাড়তে পারে। ব্যথা বাড়লে একটা ওষুধ দিয়ে দেবেন, আমি লিখে দিচ্ছি। আর এখন কয়েকদিন একদম হাঁটাচলা বন্ধ। একটাই ওষুধে সব ব্যথা কমে যাবে ডাক্তার কাকু? আমার কোনো ওষুধ লাগবে না, আমি এমনি ঠিক হয়ে যাব। মানে আমি ব্যথায় অভ্যস্ত। আপনি রক্তে মাংসে গড়া একটা মানুষ, কোনো রোবট নন যে আপনার ব্যথা লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উফ, কথায় কথায় এত বকতে হবে না। বকুল, একদম দুষ্টুমি না। ডাক্তারবাবু যা বলছেন সব কথা শুনতে হবে। আচ্ছা, মাথায় লেগে যে অজ্ঞান হয়ে গেছিলেন সেই কথাটা কে বলবে? নাকি এটাও একটা গুরুত্বহীন কথা?
মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটা এতক্ষণে বলছেন? এটা তো মোটেই ভালো জিনিস নয়, যথেষ্ট চিন্তার ব্যাপার। কাল একটা সিটি স্ক্যান করতে হবে। এত কিছু লাগবে না ডাক্তার কাকু, আমি ঠিক হয়ে যাব। একদম চুপ, কেউ কোনো অ্যাডভাইস চাইনি আপনার কাছে। মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে বললেন, কিন্তু আর তো কোনো খবর দিল না। কেমন আছে মা? মা, বকুলের তো কোনো খবর পাচ্ছি না আমরা, কি করবো আমি? একটু শান্ত হও, এই তো আধ ঘন্টা আগে ফোন করেছিলেন, আবার করবেন? আচ্ছা শোনো, তুমি নিজেই না হয় ফোন করো। করো ফোন। ফোন হ্যালো। ও হ্যাঁ বেয়ান, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটু ধরুন আমি দিচ্ছি। শোনো, বকুলের মা ফোন করছেন, তুই একটু বুঝিয়ে বলো তো, ওনারা ভীষণ টেনশন করছেন তো। হ্যাঁ বলুন ব্যায়াম। বলছি বকুল এখন কেমন আছে? একদম ঠিক আছে, ডাক্তারবাবু এসছেন, আপনারা বেশি চিন্তা করবেন না। হ্যাঁ মানে আসলে আমরা অনেক দূরে আছি তো, ওর কোনো খবর মুকুল আমাদের কাছে খুব যত্নে থাকবে বেয়ান, আমাদের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। হ্যাঁ সেটা জানি বলেই তো আমরা এত নিশ্চিন্তে আছি, কিন্তু ওই বকুলের সঙ্গে একটু কথা বলতে পারলে ওর মা একটু শান্তি পেত, এই আর কি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ডাক্তারবাবু দেখছেন, উনি চলে গেলেই বকুলের সঙ্গে কথা বলিয়ে দেবো। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে, রাখি এখন। আচ্ছা। আমার কোনো ওষুধ লাগবে না, আমি এমনি ঠিক হয়ে যাব। ব্যথার মানে আমি ব্যথায় অভ্যস্ত। কোন ব্যথার কথা বলছিলেন আপনি? হ্যাঁ, বিশ্বাস হারানোর যে তীব্র যন্ত্রণা, সেটা পেয়েছেন কখনো? কি ব্যাপার, এত চুপচাপ কেন? কি হয়েছে? তুই হঠাৎ আসার আগে ফোন করলি না কেন? বৌদি কোথায়? আজ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তুই আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না ঋষি? দীপদাকে আমি জানিয়েছি, না জানালেই তো পারতে। মানে দীপদা তো তোমার থেকে আমার সম্পর্কে কিছু জানতে চাইনি। আমি ছোটবেলায় কত ইজিলি এই রুবিক্স কিউব সলভ করেছি, আজকে বড্ড কঠিন লাগছে। বকুলের জন্য মনটা কাঁদলো, তারপর জানতে পারলাম যে ওর এত বড় একটা ঘটনা ঘটেছে। তাও ওর ভাগ্য ভালো, ওর শ্বশুর বাড়ির লোকজন ভালো, তো ওর যত্ন আত্তি করছে সব। কিন্তু মা বাবা, বর্ষাটা, ওর তো কোনো খবরও জানি না, ও কোথায় আছে, কি করছে মেয়েটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সেদিন তো টুম্পাকে ওদের সঙ্গে পাঠাতে চেয়েছিলাম, ওরাই তো ওকে না নিয়ে চলে গেল। শ্বশুরবাড়ির লোকজন কেমন আমরা তো কিছু জানিও না মা। যদি মেয়েটার কিছু হয়ে যায় আমরা কি করে জানতে পারবো? ঠিকই তো, বর্ষা শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আমাদের তো এখনো আলাপই হলো না।
এটা এটা ঠিক নয় মা। আমরা বরং একদিন সময় করে বর্ষার শ্বশুর বাড়িতে যাবক্ষণ, বর্ষার সঙ্গে দেখা করে আসবো, কেমন? ওরাই বা কি ভাবছেন? ভাবছেন বর্ষার বাপের বাড়ির লোকজনেরা একবারও তো দেখাই করতে এলো না। তোদের সম্পর্কটা আমি বুঝতে পারছি না ঋষি। আজ আবার দেখছি তোরা আলাদা করে আছিস। তুই আমার এক্স্যাক্টলি বলবি কি হয়েছে? দীপ, আমার আমার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও কি তোর সঙ্গে আমাকে আলোচনা করতে হবে? আচ্ছা, তুই কি সেদিন পার্টির ঘটনাটা নিয়ে রিয়েক্ট করছিস? তাহলে তোকে আরেকটা কথা বলে দেওয়া ভালো। আমি জানি না তোর তোলের দিনের কথা আদৌ মনে আছে কিনা। সেদিন তুই আপনাকে বললাম না আমাকে ছেড়ে কোথাও যাবেন না। I love you, বর্ষা। যে বর্ষা তোকে ঠকিয়েছে, তোর ভালোবাসার গুরুত্ব দেয়নি, তার জন্য তুই তুই বৌদির মতো একটা ভালো মেয়েকে ঠকাচ্ছিস। দীপ, যে বিষয়ে জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আর এটা শুনে রাখ, বর্ষার এগেনস্টে তোর মুখে ফিউচারে আমি কোনো কথা শুনবো না। যদি এটা মেনটেন করতে পারিস তাহলে আসবি আমার কাছে। বেশ, জানো তো ছোট বৌদি, ছোটদা ভাই না ছোট থেকেই ভীষণ জেদি। ও ঠিক যেটা বলবে সেটাই করবে, আর যতক্ষণ না ওর রাগ কমবে ও কারোর কথা শোনে না। তুমি হাসছো? আসলে ও না বড্ড ছেলে মানুষ, জানো তো। যাই হয়ে যাক না কেন, ও কখনো নিজে থেকে কারোর সাথে ভাব করবে না। ও ছোট বৌদি, শোনো না, তুমি যাও না, তুমি কি নিজে থেকে ভাব করে নাও না, প্লিজ 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 প্লিজ। সেটা বোধহয় তোমার ছোটদা ভাই পছন্দ করবে না। পছন্দ না করবে বই গেল। তুমিও না সত্যি, আমি তো বাবা এভাবে থাকতে পারবো না, পায়ে পা দিয়ে হলেও ঝগড়া করে নেব। আমিও। আমি এরকম কথা না বলে থাকতেই পারবো না। প্রয়োজনে এশার মতো পায়ে পা দিয়ে ঝগড়া করব, তাতে তো এটা বুঝতে পারবো যে রাগটা কেন হলো। কিন্তু আমি তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারবো না, আমার পায়ে তো খুব লেগেছে, প্রচন্ড লেগেছে। নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে তো বেশ আনন্দেই আছেন। ঋষি, বকুল, এসা, দাদা সবাইকে ডাকছেন নিচে, একবার তাড়াতাড়ি এসো তো। তুমি নেমে একটু হেল্প করো তো আমাকে। প্রদীপ, সাবধানে। ওরে বাবা, উফ উফ উফ।
আমি নিজেই যেতে পারবো, আপনার সাহায্য লাগবে না।